উন্নত বিশ্বের ন্যায় বাংলাদেশেও নারীদের ক্যান্সারের শীর্ষে রয়েছে স্তন ক্যান্সার। তবে আসার খবর হলো অন্যান্য ক্যান্সার যত ক্ষিপ্র গতিতে ছড়িয়ে যায় বা প্রাণহানির ঘটনা ঘটে, ব্রেস্ট ক্যান্সারের বিষয়টি একটু আলাদা। অনেক সময় যথাসময়ে রোগীরা চিকিৎসকের কাছে আসলে বা দীর্ঘমেয়াদে ভালোভাবে চিকিৎসা নিলে সুস্থ হওয়ার আশা তৈরি হয়, অনেকে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনযাপনও করছেন। আরোগ্য নিকেতনের আজকের বিষয় আমরা দিয়েছি ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসা, অপচিকিৎসা। এ বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন স্বনামধন্য দুজন অতিথি। আমাদের সঙ্গে আছেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ইউসুফ আলী। স্যারের অনেক পরিচয়, স্যার সাবেক বিভাগীয় প্রধান, ক্যান্সার বিভাগ, সম্মিলিত সামরিক হাসপাতাল। একই সঙ্গে বর্তমানে কর্মরত আছেন সিনিয়র কনসালটেন্ট হিসেবে ল্যাব-8 ক্যান্সার হাসপাতালে। আমাদের সঙ্গে আরও আছেন ডাক্তার আলী নাফিসা, কনসালটেন্ট অনকোপ্লাস্টি ব্রেস্ট সার্জন, ল্যাব-8 ক্যান্সার হাসপাতাল। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। আমি অধ্যাপক ইউসুফ আলী আপনার কাছে শুরুতেই জানতে চাই যে আমরা এটি সবাই জানি যে নারীদের মধ্যে শীর্ষ ক্যান্সার, কিন্তু এটির প্রেক্ষাপটটা কেমন বা কত সংখ্যায় বাংলাদেশে আছে? যদিও রেজিস্ট্রির দিক থেকে আমরা অনেকটা উইক বাংলাদেশে ক্যান্সারের ক্ষেত্রে, তারপরে আপনার ধারণা জানতে চাই যে কি অবস্থায় আছে ব্রেস্ট ক্যান্সার। বিশ্ব প্রেক্ষিত যদি আমরা বলি, প্রতি বছর গড়ে 15 লাখ রোগী ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হয়। এর মধ্যে কিছু সংখ্যক প্রতি বছর মারা যায়। তবে চিকিৎসার উন্নতির কারণে সেই সংখ্যা দিন দিন কমে আসছে এবং পরিসংখ্যানে দেখা যায় যে প্রতি 8 জনে একজন নারীর ব্রেস্ট ক্যান্সারের সম্ভাবনা থাকে জীবনকালের ভিতরে, এবং বয়স বাড়ার সাথে সাথে সেটা বৃদ্ধিপ্রাপ্ত হয়। আর বাংলাদেশ প্রেক্ষিত যদি বলি, আমাদের স্ট্যাটিস্টিক্স ওরকম সুগঠিত স্ট্যাটিস্টিক্স নাই, তবে হসপিটাল স্ট্যাটিস্টিক্স যেটা, সেখান থেকে জানা যায় যে প্রতি বছর গড়ে 12,000 ক্যান্সার রোগী, ব্রেস্ট ক্যান্সার রোগী নতুনভাবে আসে এবং তাদের ভিতরে অনেকে চিকিৎসা অথবা যেটা সুষ্ঠু চিকিৎসা সেটার অভাবে কেউ কেউ মারা যায়। তবে যে বিষয়টা দিয়ে এই আমাদের বক্তব্য শুরু হয়েছে যে ক্যান্সারের চিকিৎসা এবং অপচিকিৎসা, যদি সুচিকিৎসা করা যায় তাহলে বাংলাদেশেও এই ক্যান্সার রোগীর অনেকের ভালো হওয়ার সম্ভাবনা আছে এবং ডেথ রেট কমানোর সম্ভাবনা রয়েছে। ধন্যবাদ। ডাক্তার আলী নাফিসা, আপনার কাছে জানবো যে এই যে প্রতি বছর 12,000-এর কথা আমরা বলছি, পুরনো কত রোগী আছে সেটি যদি আমরা বাদও দিই, শুধুমাত্র 12,000 রোগীকে এক বছরে চিকিৎসা দেবার মতো ফ্যাসিলিটিস কি আমাদের আছে? আপনি কি মনে করেন? যদি বলি যে 12,000 রোগী সঠিক সময়ে এসে চিকিৎসা নেবে এবং দেশে চিকিৎসা নেবে, তাহলে বলবো যে আসলে সুযোগ নেই। কারণ এখানে কিছু রোগী আছে দেশের বাইরে চলে যায়, কিছু রোগী আছে চিকিৎসায় নেয় না, তারপরেও চিকিৎসা না নেওয়াদের সংখ্যাটা অনেক বেশি। হ্যাঁ, যদি সবাই বাংলাদেশে বসেই চিকিৎসা নেয় এবং যারা নিচ্ছে না তারাও যদি আসে, তাহলে আসলে বাংলাদেশে সরকারি বেসরকারি মিলেও সম্ভব না। আচ্ছা, কিন্তু আরও জানতে চাই যে আসলে আপনাদের কাছে এই রোগীরা যখন আসেন তারা কোন স্টেজে আসেন বা কোন পর্যায়ে আসেন আপনাদের কাছে? স্টেজিংটা তো আসলে বিভিন্নভাবে ডিটেক্টেড হয়, যে টিউমার সাইজ বগলে গেল কিনা। তো অ্যাকচুয়ালি এটাও আবার ডিপেন্ড করে সোশ্যাল স্ট্যাটাসের উপর। যারা আপার সোসাইটি তারা কিন্তু অনেক সিনসিয়ার হয় এবং যেহেতু তাদের আর্থিক সামর্থ্য ভালো আছে সেহেতু তারা তাড়াতাড়ি যায়। সুতরাং আমরা যেহেতু ল্যাব-8 ক্যান্সার হসপিটালের মতন জায়গায় কাজ করে, আমাদের রোগীগুলো সিনসিয়ার বিধায় আসে। তো এরা খুব আর্লি স্টেজে আসে, স্টেজ 1-2 রোগী আমরা বেশি দেখি। হ্যাঁ, খারাপও আছে, আমরা লেট স্টেজেরও রোগী আসে, কিন্তু সরকারি হাসপাতালের চিত্রটা সম্পূর্ণ ভিন্ন। ওখানে খুবই লেট স্টেজে আসে, যেহেতু লো সোশিও ইকোনমিক কন্ডিশনের রোগীরা আসে। অধ্যাপক ইউসুফ আলী, আপনার কাছে জানতে চাই যে একেবারে খুব সাধারণভাবে সচেতনতার কারণে আমরা দেখি যে অনেকে মানে ওই টিউমারটি তার জন্য ক্ষতিকর নয়, তারপরে তারা চলে আসছেন। আবার অনেকে আছেন সাধারণ একটি টিউমার মনে করছেন, কিন্তু তিনি ক্যান্সার বাঁধিয়ে বসে আছেন বা ক্যান্সার হয়েছে তার। মানে এটি কোন পর্যায় পর্যন্ত একজন রোগী নিজেই বুঝতে পারে যে আমার এখন ডাক্তারের কাছে যাওয়া উচিত? মানে সেই সময়টি কখন থেকে? ক্যান্সার উদ্ভব হয় একটা কোষ থেকে, তারপর বিভাজিত হতে হতে এটা একটা সাইজেবল হয়। যখন সাইজটা হাতে ধরার মতো হয় এবং প্রায় এটা দেখা যায় যে খুব আর্লি যদি হয় একটা মার্বেলের সাইজ, তার আগ পর্যন্ত ডিটেক্টেড হয় না।
তবে সেটার পজিশন কোথায়, একদম গভীরে না উপরের দিকে, তার উপরে নির্ভর করে যে এটা কত তাড়াতাড়ি রোগীর নোটিশে আসবে। তো আরেকটা বিষয় হলো যে স্ক্রিনিংয়ের মাধ্যমে আমরা আরও আর্লি অবস্থায় পেতে পারি, যার কারণে যদি রোগী নিজ থেকে ফাইন্ড আউট করে, সেটার সাইজটা বললাম, যে উদাহরণস্বরূপ বললাম যে মার্বেলের সাইজ যখন হয় তখন সেটা পাওয়া যায়, আর স্ক্রিনের মাধ্যমে আরও ছোট অবস্থায় পাওয়া যায়। আরেকটা বিষয় হলো এখানে রোগী কখন ডাক্তারের কাছে আসে কখন আসে না। দেখা যায় যে রোগীদের ভিতরে একটা ধারণা, যদি ব্যথা হয় কোনো পিণ্ড যেটা ব্যথার সৃষ্টি করছে, সেটা নিয়ে রোগীরা খুব বেশি অ্যালার্ট হয় এবং তাড়াতাড়ি ডাক্তারের কাছে আসে। অথচ ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে এটা ভিন্নতা আছে। পেইনলেস যে টিউমারগুলি আছে সেইগুলি সচরাচর ব্রেস্ট ক্যান্সারের রূপ নেয়, আর যেগুলি পেইনফুল আছে সেইগুলি ভিন্ন কিছু হওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা। সেটা ব্রেস্ট অ্যাবসেস হোক অথবা ফাইব্রোসিস্টিক ডিজিজ বলে, সেটা যেটাই হোক, ওইগুলি পেইনফুল হয়, অথচ পেইনলেস হলো টিউমারগুলি। যার কারণে কিছু কিছু মানুষ তাদের নোটিশে আসার পরেও পেইনলেস থাকার কারণে একটু বড় হওয়ার পরে যখন দেখে যে এটা তো অনেক বড় সাইজ ধারণ করছে, তখন ডাক্তারের কাছে আসে। এই জন্য এটা একটা বার্তা সমস্ত ব্রেস্ট নারীদের ক্ষেত্রে, এটা একটা বার্তা যে পেইনলেস টিউমার যদি হয় সেই ক্ষেত্রে আরও বেশি সতর্ক হয়ে তাড়াতাড়ি ডাক্তারের কাছে আসা উচিত। অথবা টিউমার হলেই বা মার্বেলের সাইজ যেটি বলছেন ওই সময় চলে গেলে তার অন্তত এসে পরীক্ষা নিরীক্ষা করে জেনে যাওয়া উচিত যে ক্যান্সারাস কিনা। জি অবশ্যই। ডাক্তার আলী নাফিসা, আপনার কাছে জানবো যে আমরা তো বিষয়ের নাম দিয়েছি চিকিৎসা অপচিকিৎসা, মানে আপনাদের কাছে যারা আসছেন, যারা আগে জানতে পেরেছেন তার ক্যান্সার হয়েছে কিন্তু সঠিক চিকিৎসা নেননি বা বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করেছেন, হয়তো কবিরাজের কাছে গেছেন বা হোমিও চিকিৎসা করছেন, এরকম কোনো স্টোরি আপনাদের আছে কিনা, এরকম হয় কিনা? স্যার যেটা বললেন, প্রথমত হচ্ছে যে যদি কোনো টিউমার হয় সেটা ব্যথা না করলে রোগীরা ভাবে এটা কিছু না, যেতে হবে, মানে আসবে না। এটা হচ্ছে, এটাও একরকম যে আমি এটাকে গুরুত্ব দিচ্ছি না পেশেন্টের তরফ থেকে। দ্বিতীয় কথা হচ্ছে যে আরেকটা জিনিস হচ্ছে যে যদি একটা মেয়ে প্রেগনেন্ট থাকে, তার কোনো টিউমার হয়, তাহলে সে মনে করে বা আত্মীয় স্বজনরা তাকে বোঝাতে থাকে প্রেগনেন্সিতে ক্যান্সার হয় না। আমরা বলি প্রেগনেন্সিতে ক্যান্সারের ঝুঁকি কম, বাট প্রেগনেন্সিতে ক্যান্সার হয় না তা না। অতএব এটাও তারা একটা ভ্রান্ত ধারণা নিয়ে বসে থাকে। ল্যাকটেটিং পিরিয়ডেও অনেক সময় ক্যান্সার অ্যারাইজ করে, যেটা ওই একই কথা যে দুধ খাচ্ছে এখন আর কি, এটা ওটা কিছু না। দ্বিতীয় কথা, রুগীরা যাবে কবিরাজের কাছে, রুগীরা যাবে হচ্ছে হোমিওপ্যাথির কাছে, যেটা খেলে কমে যাবে। তারা কিন্তু প্রথমত ডায়াগনোসিসটা কনফার্ম করে না, যে যেমন আমরা বায়োপসি না করে তো ডায়াগনোসিস বলছি না। আরও ইস্যু আছে, রুগীরা মাল্টিপল মানে হসপিটালে ঘোরে এবং আলটিমেটলি ডায়াগনোসিসটা যদি দাঁড়িয়েও যায়, চিকিৎসা শুরু করার মতন অবস্থা আসে, তখন তাদের আত্মীয় স্বজন হোক বা পেশারে হোক, তারা আবার দেশের বাইরে যাওয়ার চেষ্টা করে। তখন কি একটা হিউজ টাইম চলে যায়, কারণ আমরা নর্মালি যদি আমাদের সেন্টারে ফার্স্ট টাইম আসে তো আমাদের 1 মাস লাগে বিভিন্ন টেস্ট করতে। সেইখানে যদি তারা এরপরে তারা ভিসা করে দেশের বাইরে যেতে যায়, তাহলে আরও দেরি হয়। তো এই সব কিছু মিলায় রোগীদের একটা মানে অপচিকিৎসা বলেন বা একটা ধারণা থেকে হিউজ টাইম চলে যায়। ধন্যবাদ। অধ্যাপক ইউসুফ আলী, আপনার কাছে জানবো যে এই যে সেলফ এক্সামিনের কথা আমরা বলি, মানে এটি কিভাবে সম্ভব অন্তত নিজে নিজেই বোঝা যে আসলে ওই টিউমারটি হয়েছে কিনা? এটা টিউমার হচ্ছে কিনা নাকি এমনি বুঝতে পারবে একটা মানুষ? এটা ধারণা করার জন্য সেলফ এক্সামিনেশন একটা ব্রেস্ট স্ক্রিনিং যে বলি আমরা, তার একটা পার্ট। এবং ইউজুয়ালি বয়স বাড়ার সাথে সাথে এই ক্যান্সার বাড়ার যে ঝুঁকি থাকে, আমরা বলি যে 50 ঊর্ধ্ব যারা আছে তাদের ক্ষেত্রে এই ঝুঁকিটা বাড়ে। তাদের ক্ষেত্রে ব্রেস্ট স্ক্রিনিং প্রোগ্রাম খুব স্ট্রিক্টলি করার কথা, ইন্টারন্যাশনালি এখন রিকমেন্ডেশন আছে। তার একটা অংশ সেলফ এক্সামিনেশন, অর্থাৎ রোগী নিজেই চেক করবে। তবে সেটা প্রতিদিন সেটা না, মাসে একবার। ঋতুবর্তী হলে পরে ইউজুয়ালি তার মিন্স হওয়ার শেষে মাসে একবার, আর যারা মিন্স বন্ধ হয়ে গেছে তাদের ক্ষেত্রে একটা টাইম ধরে মাসে একবার। এবং সেটা কিছু নিয়ম বলা হয়, বিশেষ করে শাওয়ার নেওয়ার সময় আয়নার সামনে হাত উঁচু করে, এক হাত উঁচু করে আরেক হাত দিয়ে এক্সামিনেশন করা, এইটা একটা সেলফ এক্সামিনেশন অংশ। তবে খুব যদি তার কাছে সন্দেহ হয়, তখন এই এক্সামিনেশনটা কোনো মেডিকেল পার্সন দিয়ে করালে
আরও ভালো হয় সন্দেহজনক ক্ষেত্রে। এইগুলি হলো এই স্ক্রিনিংয়ের একটা পার্ট। তবে রিয়েল স্ক্রিনিং যেটা আছে সেটা ইন্টারন্যাশনালি একটা রিকমেন্ডেশন আছে। সেটা আলট্রাসোনো, আমাদের দেশে ইউজুয়াল প্র্যাকটিস হলো আলট্রাসোনোগ্রাফি করা, আর ইন্টারন্যাশনাল রিকমেন্ডেশন হলো ম্যামোগ্রাফি করা, এবং বছরে একবার ম্যামোগ্রাফি করা। এইগুলি স্ক্রিনিংয়ের পার্ট। তো সেলফ এক্সামিনেশন এবং ইনভেস্টিগেশন, যেটা স্ক্রিনিং ইনভেস্টিগেশন, এর মাধ্যমে আর্লি ব্রেস্ট ক্যান্সার শনাক্ত হওয়ার সম্ভাবনা থাকে। ধন্যবাদ। কিন্তু এই যে পরীক্ষা নিরীক্ষার পদ্ধতি বা কতগুলো পরীক্ষার পরে আসলে নিশ্চিতভাবে বলা যায় যে না উনি ক্যান্সারের স্টেজে আছে বা তিনি আক্রান্ত হয়েছেন? এই যে আপনি বলছিলেন যে 1 মাস পর্যন্ত সময় লেগে যায়। প্রথম কথা হচ্ছে যে রুগীরা তো আসে চাকা বা কিছু একটা বোঝার পরে, আর আবার কিছু আছে স্ক্রিনিং করার জন্য। তো স্ট্যান্ডার্ড স্ক্রিনিং হচ্ছে ম্যামোগ্রাম, বা চাকা থাকলেও আমরা ম্যামোগ্রাম করব, আলট্রাসোনোগ্রাম করি, হাত দিয়ে তো দেখি একজন ডক্টর, আমরা নোট করি। দ্বিতীয় কথা হচ্ছে যখন আমরা ম্যামোয়ালটা করে কোনো সামথিং রং পাই, তখন আমরা সেটা আলট্রাসোনো গাইডেড কোর বায়োপসি করি। তো এই কোর বায়োপসি করে রিপোর্ট আসতে আমাদের 4 দিন লাগে। সুতরাং রুগী যদি একদিনেও সব করে 1 সপ্তাহ চলে যায়। এরপরে যদি এটা ডায়াগনোসিস কনফার্ম হয় যেটা ক্যান্সার, এখন ক্যান্সারকে আবার আমাদের বুঝতে হয় যে ধরন কি, কত দূর এক্সটেন্ট হয়েছে। তো এটার জন্য আমরা যেটা করি ইয়ারপিআরও 7 দিন লাগে করতে। আবার যদি আমরা পেটি স্ক্যান করে দেখি বডির কোথাও ছড়িয়েছে কিনা, যেটা খুব ভ্যালুয়েবল একটা ইস্যু চিকিৎসা শুরু করার জন্য। তো এই সবগুলো টেস্ট করতে প্রায় আমাদের মিলে 1 মাস লাগে। ধন্যবাদ। আমি স্যারের কাছে একটু জানবো যে এই যে ব্রেস্ট ক্যান্সারের কারণ, অনেক ক্ষেত্রে তো ক্যান্সারের কারণই আমরা আসলে সুনির্দিষ্টভাবে বলতে পারি না, কিন্তু একটি কথা ছড়িয়ে গেছে এমন করে যে যারা মায়ের বুকের দুধ খাওয়াচ্ছেন না বা বিরত থাকছেন, হয়তো পুরো 2 বছর পর্যন্ত পূর্ণ করছেন না, তাদের ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি আছে বা অন্য সমস্যা হয় ব্রেস্টে। মানে এটি কি কোনো সত্য কথা? না, রাইট, এটা সত্য কথা। এটা ঝুঁকির যেই উপাদানগুলি আছে তার ভিতরে একটা। তবে আমি অন্যান্য ঝুঁকির বিষয়টা বলবো। ডক্টর আলী নাফিসা 2টা ইম্পর্টেন্ট পয়েন্ট রেজ করছেন, আমি এর সাথে একটু যুক্ত করতে চাই। সেটা হলো এই রুগীরা যখন ডায়াগনোসিস হয় যে তার ব্রেস্ট ক্যান্সার, তারপরে খুব তড়িঘড়ি রুগীদের ভিতরে কাজ করে। এটা করা ভালো একদিক থেকে, তবে অতি তড়িঘড়ি করে আধা খেসরা একটা ট্রিটমেন্ট করা, যেটা প্রপার ডায়াগনোসিস না করে, স্টেজিং ওয়ার্কআপ না করে, সেটা কিন্তু ক্ষতিকর। এই ক্ষেত্রে যদি 2-3 সপ্তাহ বা ইভেন 1 মান্থ যায়, কিন্তু তার সঠিক রোগ নির্ণয় এবং পর্যায় নির্ণয় এবং ধরন নির্ণয়, এই যে বলেছেন যে রিসেপ্টর টেস্ট, এইটা ধরন নির্ণয়, সেটা ধরন নির্ণয় করতে প্রায় 1 সপ্তাহ থেকে 10 দিন সময় লেগে যায়। আর যদি অন্যান্য যেই ক্ষেত্রে পেটি স্ক্যান প্রয়োজন হয়, সব ক্ষেত্রে প্রয়োজন হয় না, কিন্তু যেই ক্ষেত্রে বেশি ঝুঁকিপূর্ণ, সেখানে হয়তো সরকারিভাবে পেটি স্ক্যান করতে গেলে অনেক সময় লেগে যাবে। তবে বেসরকারিভাবে আরও আর্লি করা যায়। যাই হোক, আমার বক্তব্যের উদ্দেশ্য হলো যে রুগীরা ইভ্যালুয়েশন ছাড়া ট্রিটমেন্ট, রুগীরা বলে যে এক্ষুনি একটা কিছু ট্রিটমেন্ট শুরু করে দেন। আচ্ছা। এবং ফ্যামিলির চাপ এবং আত্মীয় স্বজনের চাপ এবং যারা আশেপাশের লোকজন আছে তারা খুব চাপ সৃষ্টি করে যে এক্ষুনি কিছু একটা করতে হবে। এই ধারণাটা ভুল। এটা আমি জনগণের মাঝে, সময় হয়তো সার্জারি এখন করার দরকার নেই, আগে করে ফেললো, জি, বা অনেক না দেখে করে ফেললো, তাতে দেখা যাচ্ছে যে এটা সারা জীবনের জন্য, তার এটা সারা জীবনের জন্য তার যে ল্যাপসটা হলো ট্রিটমেন্টের যেই স্টেপ বাই স্টেপ যে ট্রিটমেন্ট, এটা কম্পেনসেট করা যায় না। এই জন্য ডায়াগনোসিস হওয়ার পরে এইটুকু করার সময় অন্তত দিতে দেওয়া উচিত। এইটুকু সময়ের জন্য তার যে রোগ খুব বেড়ে যাবে এমনটা না। সত্যিকার অর্থে একটা মার্বেল সাইজ হতে গেলেও ভিতরে ভিতরে 2টা বছর সময় পার হয়ে যায়। আচ্ছা, আমি রোগীদেরকে বলি যে আপনার তো ডায়াগনোসিসে আসতেই 2-3 বছর পার হয়ে গেছে, আপনার প্রপার ইভ্যালুয়েশন করতে গিয়ে যদি আরও 2-3 সপ্তাহ পার হয়, এটা কিন্তু আপনার রোগকে যে খুব বাড়াই দিবে এরকমটা কিছু না। আমরা তো বসে নেই, আমরা ইভ্যালুয়েশন করতে যাচ্ছি। সো এইটুকু টাইম রোগীদেরকে দিতে হবে, এইটুকু না করলে অসুবিধা হবে। এবার আসি যে ঝুঁকির যে কথা, আমি সেই প্রসঙ্গে আসবো স্যার। আমরা ছোট্ট একটু বিরতি নিয়ে আবার আলোচনায় যাচ্ছি। স্যার, বিরতির আগে আপনি বলছিলেন প্রপার ইভ্যালুয়েশন দরকার, আর আপনাকে যে প্রশ্ন আমি আগে করেছিলাম যে ব্রেস্ট
ক্যান্সার হবার ক্ষেত্রে মানে পূর্ণ 2 বছর দুধ না খাওয়ানো, যারা স্বেচ্ছায় খাওয়াচ্ছেন না বা অন্য কোনো কারণে খাওয়াচ্ছেন, এটার কোনো ঝুঁকি তৈরি হয় কিনা? জি, ব্রেস্ট ক্যান্সারের যে সমস্ত ঝুঁকির কথা বলা হয় আসলে তো হলো জেনেটিক লেভেলের যে পরিবর্তন, সেটা কোনো দৃশ্যমান কোনো ঝুঁকির ফ্যাক্টর নাও থাকতে পারে। তার জেনেটিক লেভেলে পরিবর্তন, এটা জেনেটিক লেভেলের কথাবার্তা মনে হয় বলার এখানে ফোরাম না। তারপরে বলি, শরীরের ভিতরে জিন, প্রোটন কোজিন এবং সাপ্রেসর জিন কিন্তু সদা কার্যকর। কিন্তু জিনগতভাবে এটা কত পার্সেন্ট ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে প্রভাব সৃষ্টি করে? হ্যাঁ, প্রভাব আসলে জেনেটিক লেভেলেই চেঞ্জটা হয়, কিন্তু যেই সমস্ত ঝুঁকির কথা যেগুলি বলছেন সেইগুলিতে আসি। তার ভিতরে একটা আপনি বলছেন যে ব্রেস্ট ফিডিং যদি না করা হয়, দুধ পান যদি না করা হয়, এইটা একটা ঝুঁকি, এটা ইন্টারন্যাশনালি বলা আছে, এটা একটা ঝুঁকির ভিতরে পড়ে। সো ইচ্ছাকৃতভাবে বাচ্চাকে দুধ না খাওয়ানো, যেটা কোনো কোনো জায়গায় একটা ফ্যাশনের কারণ হয়ে গেছে অথবা খুব ব্যস্ততার কারণ হয়ে গেছে, এইটা করা উচিত না। এটা নর্মাল ওয়েতেই করতে, কোনো না কোনো পর্যায়ে এখানে ব্রেস্ট ক্যান্সার হওয়ার ঝুঁকি প্রমাণিত, একটা ঝুঁকির একটা উপাদান এখানে তৈরি হয়। অন্যান্য ঝুঁকির ভিতরে যেরকম শরীরে অধিক মেদ জমা হওয়া এবং শরীরবৃত্তীয় কাজগুলি না করা, অলস জীবনযাপন করা, সেইগুলি তো আছেই। পাশাপাশি যে হরমোন সেবন করা, যে মাসিক বন্ধের জন্য যে অতিরিক্ত যে হরমোনগুলি সেবন করা হয়, এগুলি একটা ঝুঁকির ভিতর পড়ে। আরো অন্যান্য ঝুঁকি আছে, হয়তো আসবো। আমি ডাক্তার আলী নাফিস আপনার কাছে জানতে চাই যে স্যার যেমন বলছিলেন যে প্রপার ইভ্যালুয়েশন মানে প্রোটোকল অনুযায়ী সিকোয়েন্সিয়ালি ট্রিটমেন্ট করা, আমি একটু বেশি জানতে চাই, আপনি একজন অনকোপ্লাস্টিক ব্রেস্ট সার্জন, আবার জেনারেল সার্জন যারা আছে তাদেরও তো অনেকে এই সার্জারিগুলো করছে, মানে এই দুটোর মধ্যে কোনো গুণগত পার্থক্য আছে কিনা? দ্বিতীয়ত, অনেক জায়গাতে আমরা শুনে থাকি, ঢাকার বাইরে বা কোনো কোনো ক্ষেত্রে ঢাকার সেন্টারগুলোতে আমরা শুনি যে মানে এই যে তাড়াহুড়া করে সার্জারি করে দেয়া চিকিৎসকদের মধ্যে থেকে এরকম প্রবণতা দেখা যায়, যেটা রোগীরা অনেক সময় বলে থাকেন, সেটি হয়তো এতগুলো ইভ্যালুয়েশন তারা করছে না, মানে এরকমও হয় কিনা, বা এই দুই সার্জনের কোনো বেসিক পার্থক্য আছে কিনা? প্রথম কথা হচ্ছে, বাংলাদেশে কিন্তু শুধু ব্রেস্ট সার্জারির কোনো পাথওয়ে নাই। প্রথম কথা হচ্ছে, আমরা সবাই জেনারেল সার্জন, আমি নিজেও জেনারেল সার্জন। দেন আমি যখন কিন্তু জেনারেল সার্জন যারা রয়ে গেছেন, যারা অনকোপ্লাস্টিক সার্জন পরে হলেন, যেমন আছে না যে মেডিসিন থেকে তো পরে উনি গ্যাস্ট্রোএন্টারোলজিতে যাচ্ছে বা অন্য ডিসিপ্লিনে যাচ্ছে, তো কথা হচ্ছে যারা ব্রেস্ট নিয়ে কাজ করছে খুবই প্যাশনেট, তারা ব্রেস্টকেই শুধু হাইলাইট করছেন। একটা মানুষ যখন সব কিছু করে, সব কিছুর খুব ভিতরে ডিপে ডেপথে যেতে পারেন না, এটা হচ্ছে ইস্যু। তার মানে এই না যে জেনারেল সার্জনরা খারাপ চিকিৎসা দিচ্ছেন। চিকিৎসার জন্য কয়েকটা জিনিস, একটা হচ্ছে যে সেই ডক্টর বা তার যে ডেপথটা ব্রেস্টের, আমি যেমন ব্রেস্ট নিয়ে খুব ভালো, আমি কিন্তু কোলোরেক্টালে কথা বলতে যায় না যে না আমি কিন্তু জেনারেল সার্জারিতে রেক্টাল কার্সিনোমা দেখছি, কারণ ওখানকার পিন পয়েন্ট আমি ব্রেস্টের মতো করে ডিসিশন নিতে পারবো না। একেবারে যদি খুঁটিনাটি বলা হয়, হ্যাঁ, ব্রেস্টে যেমন খুঁটিনাটি আমি ধরতে পারি। তো কথা হচ্ছে যে জেনারেল সার্জন যারা করছেন, ইন জেনারেল যেগুলো ইজি কেস, অবশ্যই তারা ভালো করে করতে পারেন। এটার জন্য তার দক্ষতার ব্যাপার আছে। দ্বিতীয় কথা হচ্ছে তার সাপোর্ট ফ্যাসিলিটিসের ব্যাপার আছে। এখন আসুন একটা ছোট্ট উদাহরণ দিই। আমি ধরেন একটা ব্রেস্ট কনজার্ভিং সার্জারি করি। ব্রেস্ট কনজার্ভিং সার্জারি আমার এক্সপার্টির বাইরে আর কি লাগে, আমার শিওর হতে হয় যে ব্রেস্টে আর কোনো ক্যান্সার নাই। এই শিওরিটির জন্য আমার যে ফ্যাসিলিটিস, আলট্রা করো, এমআরআই করো, মাঝে মধ্যে আবার রিপিট দরকার হলে আরও এক্সপার্ট একটা আলট্রাসোনোলজিস্টে করাই, অপারেশন থিয়েটারে বসে আবার আমি আলট্রাসোনো করছি। তাহলে এই যে জিনিসটাকে আমি পিন পয়েন্ট করে বের করে আনার জন্য এত ফ্যাসিলিটিস আমি ইমপ্লয় করছি এবং আমাকে হাসপাতাল দিচ্ছে, এটা একটা ইস্যু। তাহলে এগুলো সাপোর্ট ছাড়া তো আমার কাজের কোয়ালিটি ভালো হবে না। এখন একজন জেনারেল সার্জন যখন সব কিছু পেরিফেরিতে বসে করছেন, তখন কি উনি এতটা সাপোর্ট পাচ্ছেন না, উনি চর্চা করতে পারছেন? এটা একটা ইস্যু। দ্বিতীয় কথা হচ্ছে ক্যান্সার জিনিসটা অ্যাকচুয়ালি মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ। আমি একা চিকিৎসা সার্জন, আমি খুব ভালো সার্জারি করলাম এরকম কিন্তু না, বা স্যার খুব ভালো অনকোলজিস্ট খুব ভালো কেমো দিলেন তাও কিন্তু না। এটা হচ্ছে কম্বাইন্ড এফোর্ট। যেমন তার ডায়াগনস্টিক রিপোর্ট ভালো হতে হবে, যেমন তার স্টেজিং রিপোর্ট আমাদের ভালো হতে হবে, তারপর আমাদের সার্জারি ভালো হতে হবে, কেমো রেডিও ভালো হতে হবে। এই কম্বাইন্ড এফোর্টেই একটা রোগী কিন্তু সুস্থ চিকিৎসা পায়। অধ্যাপক ইউসুফ আলী, আপনার কাছে এখানেই জানতে চাই যে বাংলাদেশ থেকে যে রোগীরা দেশের বাইরে যাচ্ছে, বিশেষ করে ইন্ডিয়াতে যাচ্ছে, শীর্ষ কারণগুলোর মধ্যে একটি হচ্ছে ক্যান্সারের কারণে যাচ্ছে। ক্যান্সারের ক্ষেত্রে রোগীদের সব থেকে বড় কমপ্লেইন হচ্ছে বিক্ষিপ্ততা। উনি 2 জায়গায় গেলে 2 রকম তথ্য পাচ্ছেন, 3 জায়গায় গেলে 3 রকম তথ্য পাচ্ছেন। কিন্তু ওই রোগী আবার বলছেন যে আমি যখন ইন্ডিয়াতে যাচ্ছি তখন
তারা তথ্যতে বিশ্বাস করছে বা নানান কিছু, মানে রোগীদেরও তো অনেক কারণ আছে, ভুল কারণ, যারা ভুলভাবে ব্যাখ্যা করেন। কিন্তু এমনও আছে কিনা যে এই বিক্ষিপ্তভাবে তথ্যের যে এলোমেলো তথ্য যে আমরা পাচ্ছি, 2-3 জায়গায় 2-3 রকম তথ্য পাচ্ছি, সেটাও হয় কিনা আমাদের দেশে? রোগীদের ভিতরে এই সমস্ত জিজ্ঞাসা এইগুলি সবগুলিই থাকে। জি, যে এই সমস্ত কারণ যেগুলি বিদেশে চলে রোগী তো যাওয়ার অবশ্যই গাইডেড বাই ডক্টর। জি, কিন্তু ডক্টরদের কাছ থেকেও বিক্ষিপ্ত তথ্য আসে কিনা স্যার? জি, ভিন্ন ভিন্ন মতামত সেগুলিও আসে। আবার অনেক রোগী আছে দেশে যেই ফ্যাসিলিটি আছে এই ফ্যাসিলিটি কোনোটাই সে কিন্তু ইউটিলাইজ করে নাই। সেটা তো আছে, তার ডায়াগনোসিস হয়েছে তার বিদেশ চলে যেতে হবে। এখন বিদেশ বলতেই তারা মনে করে যে উন্নত চিকিৎসা। আমি খুব নাম মেনশন করা দরকার নেই, তারপর বলি যে বিদেশের মাটিতে এমন এমন সেন্টার আছে, যে সমস্ত সেন্টার, এই যে আমরা এখন বর্তমানে যে লেবেট ক্যান্সার হসপিটাল, ওখানে আমাদের এই পেশা পরিচালনা করছি, এখানকার ফ্যাসিলিটির চেয়ে অনেক ইনফেরিয়র। উদাহরণস্বরূপ বললাম আর কি। সব জায়গায় আমাদের দেশে সব জায়গায় ইকুয়ালি ডেভেলপ করে নাই স্যার। এটাও তো বাস্তবতা যে ইন্ডিয়ার একটা রোগী যখন ইন্ডিয়াতে চিকিৎসা নিচ্ছেন, তিনি কিন্তু একই রকম ট্রিটমেন্ট পাচ্ছেন বাংলাদেশের মতো, এরকম অনেক ধরনের তার সীমাবদ্ধতা, সমস্যা। কিন্তু বাংলাদেশ থেকে বা দেশের বাইরে থেকে যখন একটা রোগী যাচ্ছে, তারা তো বিজনেসের স্বার্থে হলেও তাকে হ্যাপি করার নানান রকম কথা বলেন, ট্রিটমেন্ট বা একটু বিহেভিয়ারিয়াল জায়গা থেকে বলেন, এটা কিন্তু করছে আর কি। সেটা তো আমাদের ওই দায়বদ্ধতা, জবাবদিহিতা কিন্তু তুলনামূলকভাবে জি আছে, এটা আছে। তারপরে সবাই যে সেরকম অবশ্যই না, ওয়েলকামিং অ্যাটিটিউড সেখানে পান এমনটা। স্যার আমি রোগীদের সাইডটা বাদ দিলাম স্যার, আমি চিকিৎসকদের দিক থেকে স্যার জানতে চাচ্ছি যে এই ঘটনাগুলো ঘটে কিনা, যে আমার এখন সার্জারি করার প্রয়োজন ছিল না, আমি করে ফেলেছি, যতটুকু কাটার কথা ছিল আমি হয়তো সেভাবে অত মাপজোক করে কাটিনি, বা হচ্ছে যে যখন আমার রেডিয়েশন দেওয়ার কথা ছিল, রেডিওথেরাপি তখন হয়তো দিইনি, আগে দিই, এরকম হয় কিনা স্যার? না, এটা তো হয়। আমি যা দিয়ে শুরু করলাম, যে আমি উদাহরণ টেনেছি যে একটা স্ট্যান্ডার্ড সেন্টারের, জি, একটা স্ট্যান্ডার্ড সেন্টারে এই বিষয়গুলি হচ্ছে না। তাহলে সেই স্ট্যান্ডার্ড সেন্টার সে চিনবে কি করে একটা রোগী? রাইট, এখানে অ্যাওয়ারনেসের প্রশ্ন। আমরা ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস ডেতে আমাদের তথ্যপত্র যেইগুলি আমরা রোগীদেরকে দেই এবং গভর্নমেন্ট হসপিটালে কতটুকু ফ্যাসিলিটি আছে সেগুলি সম্বন্ধে রোগীদেরকে অ্যাওয়্যার করি। জি, কিন্তু অনেকগুলি এখন যে প্রাইভেট হসপিটাল আমাদের দেশে, যারা সেই উন্নত বিশ্বের ট্রিটমেন্ট নিয়ে আসছে, এই তথ্যগুলি আমাদের রোগীদের কাছে যাচ্ছে না। এবং যারা আমাদের ইন্টারাকশনে আসছে, সামহাও খোঁজ নিয়ে আমাদের পর্যন্ত আসছে, তাদের কিন্তু বিদেশ যাওয়ার যেই ধারণা ছিল সেটা কিন্তু পাল্টে যাচ্ছে। আমি দেখছি অনেক পেশেন্ট এখানে আসার পরে, ইভেন বিদেশ ঘুরে আসার পরে তার একটা ওখানে ফলো আপ ডেট দিছে। আমি বলছি যে আপনার তো একটা ফলো আপ ডেট দেওয়া আছে, আপনি তো যাচ্ছেন সেখানে। বললো যে আমার মনে হয় না যে আপনার এখানে এসে আপনার এই হসপিটালে যে আমি ফ্যাসিলিটি পাচ্ছি। কাউন্সেলিং এরও একটা ব্যাপার আছে, রাইট, তাকে বোঝানোর ব্যাপার আছে। এই জন্য এই সন্ধান তার যদি থাকে যে এই ফ্যাসিলিটি আছে, তাহলে কিন্তু ওই জায়গাটা মিনিমাইজ করা দরকার, যে আমাদের মধ্যেও যেন সেই ভুলটা না হয়ে যায় আর কি। রাইট, আমি এখানে একটু সাপ্লিমেন্ট করতে চাচ্ছি। তো আমি বলবো রোগীদের সচেতনতার ব্যাপার আছে, দেশে বলেন দেশের বাইরে বলেন, সব জায়গায় কিন্তু চিকিৎসাটাকেও কিন্তু অনেকে বিজনেস মনে করে, এবং বিজনেস মনে করাতে পেশেন্ট তো তাদের কাছে কাস্টমার ছাড়তে চায় না। অতএব রোগীদেরও বুঝে নিতে হবে যে আমি কোথায় যাব। এই জন্য কিন্তু আপনাদের ওই অ্যাওয়ারনেস প্রোগ্রাম। প্রশ্ন আসছে কেউ করে ফেলছেন কিনা, কেউ করছে না কিনা, আবার আমরা দুই রকম মতামত দিচ্ছি কিনা। এটা হচ্ছে একজন ডক্টরের বোঝানোর ক্যাপাসিটির ওপর। সময় দিল কত, বুঝালো কত। আমাদের হাসপাতালে কিন্তু আমরা একটা ক্যান্সার রোগী ঢোকা মানে আমরা ধরে নিই আধা ঘন্টা লাগবে। স্যারও ওরকম ক্যালকুলেশন করে নেন যে একটা ক্যান্সার রোগীকে আমাদের তাকে আদ্য প্রান্ত বুঝাতে আধা ঘন্টার মতন সময় লাগবে। এটা একটা ইস্যু আছে। আর যেটা এখন তুমি বলছেন বিদেশ যাওয়া, স্যারও বললেন, আমিও বলবো, আমাদের কাছে বেশ কিছু রোগী আসে বলে যে না, আমরা দেশের বাইরে যাব না। এখন যে এই পরিবর্তিত পরিস্থিতিতে মানুষ যে ভারতে যেতে পারছে না, সেই রোগীগুলো আপনাদের কাছে এসে কি ফিডব্যাক পাচ্ছে? এখন যেতে পারছে না বলবো না, আমরা যেতে পারছি না, এটা 6 মাসের ইস্যু। বাট অ্যাকচুয়ালি তার আগেও কিন্তু আমাদের বহুত রোগী আমাদের কাছে আসার পরে আর যায়নি, সামর্থ্য থাকার পরেও যায় নাই। স্যারও দেখছেন যে অনেক। ধন্যবাদ। অধ্যাপক ইউসুফ আলী, আপনার কাছে জানতে চাই যে এখন যদি আমরা বাংলাদেশের বিভিন্ন চিকিৎসার তো একটা
রোড ম্যাপ তৈরি হয়, আমাদের ভাষায় বলি বা আপনাদের ভাষায় প্রোটোকলের কথা বলি, ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে এরকম কোনো গাইডলাইন বাংলাদেশের পার্সপেক্টিভে তৈরি হয়েছে কিনা? এটা কিছু কিছু ক্ষেত্রে ইনস্টিটিউশনাল গাইডলাইন তৈরি হয়েছে, কিন্তু ন্যাশনাল গাইডলাইন তৈরির আরও সময় লাগবে। কিন্তু এটা কি অনেক কঠিন কাজ স্যার, নাকি এটার উদ্যোগটা আসলে এটা কঠিন না আসলে। ন্যাশনাল পার্সপেক্টিভে খুব যে ইন্টারন্যাশনাল যে গাইডলাইন তা থেকে খুব ব্যত্যয় করে কিছু করতে পারবে এমনটা না, কিন্তু একটা গাইডলাইন দরকার। অ্যাভেলেবিলিটি যেইগুলি বিভিন্ন দেশে, ফর এক্সাম্পল ইউকেতে NHS ন্যাশনাল হেলথ সিস্টেম, তারা তাদের একটা গাইডলাইন করে। আমাদের দেশে এই গাইডলাইনগুলি করার ক্ষেত্রে রিসোর্সটা খুব ভেরি ইম্পর্ট্যান্ট। আসলে প্রাইভেট হসপিটাল যেগুলি আছে তারা তো তাদের ওন স্টাইলে চলবে, এটাই স্বাভাবিক, কিন্তু ইউনিফাইড একটা যদি ফর্মুলেশন করতে হয় সেক্ষেত্রে ন্যাশনাল গাইডলাইন বলতে দরকার, কারণ গভর্নমেন্ট হসপিটালের গাইডলাইনটাই সেখানে বেশি মিন করে। স্যার কেউ ব্যত্যয় করলে তো তাকে আপনি অন্তত ধরতেও পারছেন, জবাবদিহিতার প্রসঙ্গ তো এখানে এসে যায় যদি আপনি গাইডলাইন তৈরি হয়। আপনি ব্যত্যয়ের বিষয়টা নিয়ে যথেষ্ট অরিড, অপচিকিৎসা নিয়ে যথেষ্ট অরিড, আসলে অরিড হওয়ারই বিষয়, এবং এইটা পিপলকে কিন্তু অ্যাওয়্যার করা উচিত। এই ব্যত্যয় বিষয়টা ডক্টর আলী নাফিসা মেনশন করছেন। আসলে ব্যত্যয় হওয়ার সুযোগ নাই, যেটা হলো ফ্যাসিলিটি নাই বা রুগী অ্যাফোর্ড করতে পারে না, এখানে ব্যতিক্রম হতে পারে। আমার রুগীদেরকে আমি স্পষ্টভাবে বলি, দেখেন আপনি যত উন্নত চিকিৎসা চিন্তা করেন, যারা আই শুড নট কম্পেয়ার উইথ নেইবারিং কান্ট্রি, বাট আই ক্যান কম্পেয়ার উইথ দ্য আমেরিকান স্ট্যান্ডার্ড। আমি এখানে যা বলতেছি ইন্টারন্যাশনাল গাইডলাইন, ইভেন USA স্ট্যান্ডার্ডে কথা বলতেছি। শুধু এখান থেকে ব্যত্যয় হবে যেইটুকু আপনি করতে পারবেন না। রুগী কোথায় গেল, কার কাছে গেল, সে তো তার মোতাবেকই বলবে। রুগীদের তো যে উনি বললেন যে আমরা অন্যান্য যেগুলি দামি আইটেম কেনার ক্ষেত্রে আমরা অনেক সার্চ করি, অনলাইন অফলাইন অনেক সার্চ করে নেই, এখানে তো মানুষ যায় কম, ওই কারণে ট্রিটমেন্টের ক্ষেত্রে কেন সেটা হবে না? যারা সচেতন তারা করছে। তবে এই যে আপনাদের মিডিয়ার মাধ্যমে তো এই কথাগুলি অনেকে জানছেন যে আমাদের সেই মানে ট্রিটমেন্ট আছে, তাদের ভেন্যু এবং পার্সন যারা কনসালটেন্ট তাদেরকে চিনে নিতে হবে। জি বটে স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আরো একটি ছোট্ট বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি। ডাক্তার আলী নাফিসা, আপনার কাছে জানতে চাই যে আমরা চিকিৎসা যখন শুরু করে দিই, আপনারা যখন ইভ্যালুয়েশন কমপ্লিট হয়ে গেল, এটি আসলে কোথায় থেকে শুরু হয়? সার্জারি থেকে শুরু হয় না থেরাপি থেকে শুরু হয়, নাকি রোগী অনুযায়ী ডিপেন্ড করে আসলে কোথায় থেকে শুরু হবে? আসলে চিকিৎসা শুরু হয়, চিকিৎসা তো আছে সার্জারি, কেমোথেরাপি, রেডিওথেরাপি আর হরমোন থেরাপি। কিছু কিছু রোগীর সার্জারি ফার্স্ট দেন কেমোথেরাপি, কিছু কিছু রোগীর আছে কেমো ফার্স্ট ফলোড বাই সার্জারি। ডিপেন্ডস অন যে আপনার ইমিউনোহিস্টোকেমিস্ট্রি, টিউমার সাইজ, অনেক কিছুর উপর ডিপেন্ড করে। সুতরাং এক কথায় বলা যাবে না যে প্রথমেই সার্জারি, এক কথায় বলা যাবে না প্রথমেই কেমো। এমনও কি হয় যে এখন আপনার কাছে জেনে গেল যে সার্জারি আগে করতে হবে, উনি হয়তো আবার 6 মাস এদিক সেদিক ঘুরলেন, তার হয়তো টাইম হয়ে গেল, হয়তো তার এখন থেরাপি নেবার পরবর্তী ইভ্যালুয়েশনে, কিন্তু উনি এখন দুইটাকে আসলে দুই রকম মনে করলেন আর কি, এমনও হয় কিনা স্যার? 6 মাস মানে হয়তো উনি ইন্ডিয়াতে গেলেন বা অন্য কোথাও গেলেন, এরকমও অনেক সময় হয় কিনা? এই যে বিক্ষিপ্ততা, যে আমরা যে দুই রকম তথ্য পাচ্ছি দুই রকম, এটা কি রোগীদের কারণে অনেক সময় হয় কিনা আলাদা? সেটা একটা ছোট টিউমার আসছে, ধরেন 2 সেন্টিমিটার বা 3 সেন্টিমিটার, ক্রাইটেরিয়া অনুযায়ী আমি প্রথমে সার্জারি করব বলে দিলাম, কিন্তু রোগী যদি 6 মাস কেন 1-2 মাসও ওয়েট করে, এরপরে রোগী ক্যান্সারটা যেভাবে প্রোগ্রেস করবে, ওই 2 মাস পরে ইউসুফ স্যার দেখলে বা আমি দেখলে বলবো আপনি আগে কেমো দিয়ে আসেন, কারণ ক্যান্সারটা বড় হয়ে গেছে, সেটা ছড়াই গেছে, তখন কিন্তু আর আমার ওই আগের কথাটা ওই রোগীরা তখন ভুল মনে করে যে আমাদের দুটো মানুষ হয়তো দুটো তথ্য দিল, এটা তার দিক থেকে ভুল আর কি। এটা অ্যাডভান্স হয়ে যাচ্ছে, স্টেজ মাইগ্রেশন হয়ে যায়, ক্যান্সারটা মাইগ্রেশন বটে। অধ্যাপক ইউসুফ আলী, আপনার কাছে জানবো যে বাংলাদেশে যত ট্রিটমেন্ট ফ্যাসিলিটিস প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত আমরা ছড়াতে পেরেছি, আপনি যদি ডায়াবেটিসের কথা বলেন, হৃদরোগের কথা বলেন, ইভেন এখনও হৃদরোগের এত প্রসার ঘটার পরেও শুধুমাত্র ঢাকা কেন্দ্রিক হবার কারণে আমাদের রোগীরা কিন্তু সব থেকে বেশি, হার্টের রোগীরা এখনও চলে যাচ্ছে দেশের বাইরে, ক্যান্সারের যাচ্ছে,
ক্যান্সারের এত রোগী 1,09,000 রোগী খালি বিনা চিকিৎসায় মারাই যায়, আমরা গ্লোবোগানের তথ্য বলছি। একটি মাত্র সেন্টার ঢাকাতে যেটিকে আমরা পূর্ণাঙ্গ বলছি, সেটা অনেক ক্ষেত্রে আসলে পূর্ণাঙ্গ না, জাতীয় ক্যান্সার ইনস্টিটিউট। ক্যান্সারের রোগীর অনেক বেশি ঘুরতে হয়, ক্যান্সারের ট্রিটমেন্টটা অনেক জটিল। যারা অনেক বেশি দান করেন তারা যে বসে একটা ক্যান্সার সেন্টার করে দিবেন সেটিও কত বছর ধরে হয়নি, সেটাও আমরা আসলে জানি। সে কারণে ক্যান্সারের অন্য চিকিৎসাগুলো যতটা সহজ বা যত সহজ একটা সার্জারি করে ফেলা যায়, ক্যান্সার তো হুট করে একটা সার্জারি করে ফেললে, একটা ট্রিটমেন্ট দিলেই কিন্তু সম্ভব হচ্ছে না। এই কারণে এটা নিয়ে প্রশ্ন অনেক বেশি। জি, অবশ্যই। এবং এই ক্ষেত্রে অনেকগুলি ফ্যাক্টর তো আছেই, ওটাই। তবে ওপিনিয়ন ভেরি করতে পারে। আমাদেরও বিদেশে অনেকগুলি সেন্টারে যাওয়ার অভিজ্ঞতা আছে, ওটাই। প্রশিক্ষণেরও অভিজ্ঞতা আছে। আমাদের রিপোর্টিং এর ক্ষেত্রেও তো হয় যে আমি একটা রিপোর্ট একদিক থেকে শুরু করছি, আরেকজন রিপোর্টার হয়তো একই ঘটনা আরেকভাবে শুরু করছে, হতেই পারে। এবং অনেক ভেরিড ওপিনিয়ন। জি, একই সেন্টারের 5 জন ডাক্তার 5 রকম ওপিনিয়ন দিয়ে বসা আছে। এই জন্য অনেক সময় আপনারা বোর্ডও বসান যাতে এইগুলি সমাধান করার জন্য কিন্তু বোর্ড, এই বোর্ড প্রভিশন কিন্তু এখন আমরা দীর্ঘদিন থেকেই করছি, কিন্তু এখন খুবই অর্গানাইজড ভাবেই হচ্ছে। এটা ঢাকা মেডিকেলে হয়, যেমন একটা সলিড টিউমার বোর্ড হচ্ছে শিশু ক্যান্সারের রোগীদের ক্ষেত্রে। আমরা পেশেন্টদেরকে অফার করি, কিন্তু অনেক সময় রোগীরা এই বোর্ডের বিষয়টা উপলব্ধি করতে চান না এবং মিস ইন্টারপ্রিট করেন। ডাক্তার বোধহয় কনফিডেন্ট না, উনি আবার কেন বোর্ডের কথা বলছেন। এটা একটা মজার ব্যাপার, ডাক্তার মানে কনফিডেন্ট। তাহলে যে বিক্ষিপ্ততার প্রশ্ন কিন্তু থাকবে যদি তারা নিজেদেরকে নিজেরা ডাক্তারের কথা উপলব্ধিতে না আনে। এবং আপনি দেখেন যে বাংলাদেশে যারা সচেতন, যাদেরকে আপনারা বলছেন বা আমরা বলছি যে আমাদের কথা শুনে উনি ট্রিটমেন্ট নিয়ে দেশের বাইরে যাচ্ছেন না, ওনারা তো ওই আপনার কাছে ট্রিটমেন্ট নেওয়ার পরেও তার বিদেশি সার্জন বা চিকিৎসকের কাছে কিন্তু সাথে সাথে এটা হোয়াটসঅ্যাপ করে দিচ্ছেন, দেখছেন। যখন দেখছেন আপনিও ঠিক আছেন, ওই প্রবাসী চিকিৎসক ঠিক আছেন, তখন আবার আস্থা পেয়ে যাচ্ছে। এমনও তো হচ্ছে ব্যাপার। জি জি, আমি ডক্টর আলী নাফিসারও অভিজ্ঞতা আছে, আমারও অভিজ্ঞতা আছে। জি, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যেই ওপিনিয়ন পাস করছি বা যেই ট্রিটমেন্ট এবং প্রসিজার করে দিচ্ছি, এটার খুব বেশি নেগেটিভ ফিডব্যাক কিন্তু আমরা পাচ্ছি না। এই কারণেই রোগীদের আস্থা বাড়ছে, বিদেশমুখিতা কমছে। হ্যাঁ, কথা হলো যে রোগীটা আলটিমেটলি সাউন্ড এনভায়রনমেন্ট, সাউন্ড পারসনের সন্ধানটা পেল কিনা, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। তবে আপনি যে প্রশ্নটা কেমোথেরাপি করছেন, যে কেমোথেরাপি, রেডিওথেরাপির সেশন নিয়ে বলার আগে যেই জিনিসটা আমাদের খুব ক্লিয়ার হওয়া দরকার, সেইটা হলো এই ব্রেস্ট ক্যান্সারকে একটা রোগ হিসাবে চিহ্নিত করে ট্রিটমেন্ট দেওয়ার সুযোগ নাই। এখানে বহু উপধরন আছে এবং অন্য রোগের থেকে এই রোগটার ব্যতিক্রম হলো এ নিয়ে এটা খুবই চেঞ্জিং। এবং অ্যাজ এ হোল ক্যান্সারকে বলে সাবজেক্ট অফ অ্যাম্বিগুইটি। আমাদের মাথার চুল পড়ে যায় বেশিরভাগ ক্ষেত্রে এইগুলির একটা পজিশনে আনতে। যাই হোক, সাবজেক্ট অফ অ্যাম্বিগুইটি, এভরিডে রিসার্চ ইভলভিং। এবং যত ক্যান্সারের রিসার্চ হয় তার ভিতরে লাং ক্যান্সার এবং ব্রেস্ট ক্যান্সার, এখানে অনেক বেশি রিসার্চ ইনভলভমেন্ট আছে এবং এভরিডে চেঞ্জিং। এই চেঞ্জের সাথে আমাদের কিন্তু কোপ করে চলতে হয় এবং এটা একটা ইন্টারন্যাশনাল গাইডলাইন তৈরি হয়, এভরি ইয়ার এটা চেঞ্জ হয়, সেই অনুযায়ী কিন্তু আমাদের চলতে হয়। আমরা এমনটা না যে আগেরকার দিনের ধারণা যে একটা চাকা ধরা পড়লো, কেটে ফেললাম, তারপরে কেমোথেরাপি, রেডিওথেরাপি দিয়ে দিলাম। এই গদবাঁধা বিষয়টা থেকে আমাদের উত্তরণ করতে হবে। সেই জায়গায় আমি একটু আসতে চাই। ডাক্তার আলী নাফিসা, আপনারা যেমন অনকোপ্লাস্টিক ব্রেস্ট সার্জনদের কাছে আমরা খুব শুনি যে ব্রেস্ট না কেটেই চিকিৎসা করা, এবং এটি অনেক জনপ্রিয় এবং এটি আসলে নতুন না, এটাও অনেকটা পুরনো হয়ে যাচ্ছে আর কি। কিন্তু এখনও কি ব্রেস্ট কেটে ফেলার ঘটনা ঘটছে কিনা? প্রথম কথা হচ্ছে যে আমি বা স্যার কেউ কিন্তু আমাদের মন গড়া কোনো চিকিৎসা রোগীকে অফার করি না। জি, ক্যান্সার চিকিৎসার জন্য সুনির্দিষ্ট প্রোটোকল গাইডলাইন আছে। এখন এই কথা হচ্ছে যে দেশের না বিদেশের, আমি যেমন ইংল্যান্ডে ট্রেনিং করেছি বলে আমি NHS ট্রাস্ট বা নাইস গাইডলাইন ফলো করি বেশি, আবার NCCN গাইডলাইন আমেরিকান আছেন, আবার ইসমো গাইডলাইন। তো আমাদের বাংলাদেশের ডক্টররা আমরা কিন্তু এই গাইডলাইনের সাথে নিজেকে আপডেট করি এবং চিকিৎসা দিই। এখন আপনি যেটা বলছেন যে আমাদের হচ্ছে ব্রেস্টটাকে রেখে ফেলা এবং রুগীদের,
তা আমাদের দেশে যেটা হচ্ছে অপপ্রচারটা বেশি, বা রোগীদের মনে করে যে আমাদের পুরো ব্রেস্ট ফেলে দিলে আমি হয়তো বাঁচবো বেশি, এটা বেশি প্রচার হয়ে গেছে। এই কারণে তারাই অফার করছে, তারাই অফার করে, তাদের মাথায় এটা মানে ঢোকানো আমাদের জন্য কষ্ট হয়, কিন্তু এটার জন্য বা তারাই সাফার করে, সাফারটা তো তারাই হচ্ছে। কারণ যে কোনো ব্রেস্ট ফেলে দেওয়া ইজি কাজ, রেখে দেওয়াটাই কিন্তু অনেক ক্যালকুলেশনের কাজ। কিন্তু আপনি আরেকটা যেটা কথা বলছিলেন যে এই যে চিকিৎসা, আমাদের যে প্রেসক্রিপশন, আমাদের যে গাইডলাইন, এটা কিন্তু আমার রুম থেকে বের হওয়া মাত্র প্রিন্ট হয়ে চলে যায়, মানে ছবিতে চলে যায়। এতে আমাদের যেটা লাভ হচ্ছে, কারণ আমাদের কমিউনিকেশনটা বাড়ার জন্য রোগীদের যারা ইংল্যান্ড আমেরিকা বিভিন্ন ডক্টর থাকে, যারা হয়তো আসে না কিন্তু আত্মীয় স্বজনকে গাইডলাইন দেয়, এবং প্রোটোকলটা যখন ঠিক থাকে তখন কিন্তু তারা বলে দিস ইজ দ্য গুড ডক্টর, বা তোমার লাইন ঠিক আছে। এই জন্য অনেক রোগী কিন্তু আমাদের উপর আস্থা পায়। আমাদের দেশে সব ফ্যাসিলিটিস আছে, কম জায়গায় থাকতে পারে, বাট আছে। তো এখন রোগীরা আস্তে আস্তে এগুলো অনলাইন হোক বা ওই যে বাইরের দেশে তাদের আত্মীয় স্বজনের জন্য হোক বুঝতে শিখেছে, বাট সেটাও কিন্তু কম, আগের চেয়ে একটু বাড়ছে যে না বুঝছে এখন। কিন্তু এটাও আমি যদি বলবো পুরো বাংলাদেশের প্রেক্ষাপটে কম। আমি একটা কথা একটু অ্যাড করতে চাই, কিছুক্ষণ আগে ডিসকাস হচ্ছিল যে আপনারা বলছিলেন বাংলাদেশের ন্যাশনাল গাইডলাইন। আসলে গাইডলাইন একটা হিউজ জিনিস, আর এই ন্যাশনাল গাইডলাইন হতে হলে প্রথমে ক্যান্সার রেজিস্ট্রি হতে হবে, না হলে ইম্পসিবল। থ্যাংক ইউ, খুব ভালো বিষয় এনেছেন। রেজিস্ট্রির বিষয়ে কথা বলে আমরা লাভ পাইনি, অনেক বছর ধরে বলছি, কিন্তু এটা নিয়ে কোনো আলোচনা নাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আরও একটি বিরতি, অর্থাৎ শেষ বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি। অধ্যাপক ইউসুফ আলী, আপনার কাছে জানতে চাই যে আমরা আসলে ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধের ক্ষেত্রে তো সব থেকে বেশি মনোযোগ দিতেই চাই, কিভাবে প্রতিরোধ করা যেতে পারে? হ্যাঁ, আপনি তার আগে কেমোথেরাপি, রেডিওথেরাপি প্লিজ কত দফা হয়, হ্যাঁ একটু সংক্ষেপে স্যার যদি বলেন, কিরকম কস্ট ইনভলভমেন্ট আছে এই সম্বন্ধে একটু জানতে চাইছিলেন। এটা উদাহরণ দিয়ে বলতে হবে। ফর এক্সাম্পল, একটা স্টেজ 2 টিউমার যেখানে ব্রেস্টে অথবা বগল পর্যন্ত গিয়েছে, এবং সেটা ট্রিপল নেগেটিভ একটা ব্রেস্ট ক্যান্সার। সার্জন অপারেশন না করে আমার কাছে পাঠাবে যদি সার্জন গাইডলাইন জানে, যেমন ডক্টর আলী নাফিসও আমার কাছে এই ধরনের পেশেন্টগুলি পাঠান যে এইটা আগে ডাউন স্টেজ করতে হবে। ডাউন স্টেজ মিন করে যে যেখানে রোগের উৎপত্তি আছে সেটা কতটুকু কমানো, অ্যাজ ওয়েল অ্যাজ এই রোগীর রক্তের মাধ্যমে শরীর অন্যত্র মাইক্রোস্কোপিক স্প্রেড হতে পারে, সেটাকে ইরাডিকেট করা। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু আগে কেমোথেরাপি দিয়ে নিচ্ছি, নিউ অ্যাডজুভেন্ট কেমোথেরাপি। এবং ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে যেটা যদি লো রিস্ক হয় সেক্ষেত্রে প্লেইন আমরা কেমোথেরাপি দিই। আমরা যদি বলি যে ACPC প্রোটোকল, অর্থাৎ 2 ফেজে কেমোথেরাপি, 2 সপ্তাহ পর পর ইউজুয়ালি 8টা কেমোথেরাপি দেওয়ার পরে সার্জারি, এবং সেটা অফকোর্স ব্রেস্ট কনজারভিং সার্জারি, ব্রেস্ট না ফেলে সার্জারি, দেন রেডিওথেরাপি, দেন মেনটেনেন্স কেমোথেরাপি। ডিপেন্ডস অন যে আমার আগের যে কেমোথেরাপি দিলাম সেটা টোটাল ইরাডিকেট করলো, কমপ্লিট রেসপন্স হলো না পার্শিয়াল রেসপন্স হলো। যদি পার্শিয়াল রেসপন্স হয় তখন মেনটেনেন্স ওরাল কেমোথেরাপি দিই। তাহলে আমরা মেইন কেমোথেরাপিটা আগেই দিয়ে নিচ্ছি। এবং যদি হাই রিস্ক হয়ে থাকে সেই ক্ষেত্রে আমরা ইমিউনোথেরাপি পাশে অ্যাড করতেছি। ইমিউনোথেরাপি অ্যাড করা এইটা চ্যালেঞ্জের বিষয়, কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল আছে। এখন আমাদের দেশে আমাদের প্রোটোকল নিয়ে অনেক পেশেন্ট কিন্তু ইমিউনোথেরাপি অ্যাড করতেছেন এই কেমোথেরাপির সাথে। তো সেইটা কস্টলি একটা অ্যাফেয়ার্স, যেটা ন্যূনতম তিনি করতে পারছেন আর কি। হ্যাঁ, যে উনি যদি অ্যাফোর্ডেবল হয় সেটা আমরা করতে পারছি। না হলে এখন যে শুধু 8 সাইকেল যে কেমোথেরাপির কথা বলছি, এটা ভেরি কস্টলি না। এটা হয়তো প্রত্যেক সাইকেলে আবার এই যে 20,000 25,000। স্যার, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে আমি খালি আলী নাফিস আপনার কাছে জানতে চাই যে প্রতিরোধের বিষয়টির থেকেও বেশি জরুরি যে ক্যান্সার ভালো হয়, এই আশাটি বা এই সত্যটি কতটা সত্য আর কি, সেটি যদি বলেন। স্টেজ 0-তে যদি ক্যান্সার ডায়াগনোসিস হয় 100% কিউরেবল, কিন্তু এটার জন্য স্ক্রিনিং দরকার। ইভেন স্টেজ 1-2-তেও যদি ক্যান্সার ডায়াগনোসিস এবং চিকিৎসা প্রপারলি হয় 95% কিউরেবল, তারা ভালো থাকবে, ক্যান্সারে মারা যাবে না। এবং এটার জন্য আমাদের পাবলিকের একটা সচেতনতা দরকার। 35-এর পর প্রতি 2 বছর অন্তর অন্তর ম্যামুয়ালটা করে ডাক্তারকে দেখানো। আপনি যদি সচেতন না হন আপনার শরীরও ভালো থাকবে না। ম্যানিকিউর, পেডিকিউর, ঈদে জামা কাপড় আমরা কিনছি, কিন্তু নিজের ব্রেস্ট চেকআপের জন্য সময় এবং অর্থ কোনোটাই নেই।
এটা থেকে কিন্তু প্রতিরোধের জন্য আসলে কি কি একেবারে একজন তরুণী বা কিশোরী বয়স থেকে আসলে কোন বিষয়গুলো মাথায় রাখা দরকার? যদি আপনি প্রতিরোধ বলেন তাহলে বেসিক্যালি আমাদের লাইফস্টাইল মডিফিকেশন, আমাদের যেটা আলোচনা অলরেডি হয়েছে যে ব্রেস্ট ফিডিং বলেন করালে আমাদের ইস্ট্রোজেনের প্রভাব কমে, আমরা প্রেগনেন্সি যে নেই সেটাতেও ইস্ট্রোজেনের প্রভাব কমে। এই ইস্ট্রোজেন প্রভাবের জন্য কিন্তু আমরা বলি দুধ খাওয়াও, প্রেগনেন্ট হও, কিন্তু আমরা পক্ষান্তরে কিন্তু সমানে পিল খেয়ে যাচ্ছি, ইস্ট্রোজেনের প্রভাব বাড়াচ্ছি। পিলটাকে বন্ধ করতে হবে, যে ওরাল কন্ট্রাসেপটিভ পিল, এবং ফ্যাটি ডায়েট, আমরা যে ভাত এবং রুটি খেয়ে ফ্যাটি হয়ে যাচ্ছি, এই ফ্যাটও কিন্তু ইস্ট্রোজেনকে হোল্ড করে। সুতরাং বডি যখন অনেক বেশি ইস্ট্রোজেনের প্রভাবে থাকে, ক্যান্সারের ঝুঁকি বাড়ে। আর বাকি যে ঝুঁকিগুলো আছে বয়স বাড়ার সাথে বাড়বে, মেয়ে বলে তাই, ফ্যামিলিয়াল, এগুলো তো আমাদের আসলে খুব কিছু। তারপরে যে খাওয়া দাওয়া বা দূষণ থেকে নিজেকে যতটুকু পারা যায় বাঁচিয়ে রাখা, সেগুলো তো অনেক ক্ষেত্রে ফ্যাক্টর হিসেবে কাজ করে। স্যার, আপনি 1 মিনিট যোগ করে আমাকে প্রতিরোধের বিষয়ে কিছু বলতে পারেন? দেখা যায় যে আমরা মনে করি যে আমি বসে রইলাম আর আমার পাইক পেয়াদা বা সার্ভেন্ট যারা আছে তারা কাজ করলো, আমি খুব আরামে আছি, একটা খুব মনে করতেছি যে নিজে খুব ভালো পজিশনে আছি। কিন্তু আমার শরীরটাকে নড়াচড়া করা, শারীরিক ব্যায়াম করা বা কাজে কর্মে শরীরটাকে যে ইউটিলাইজ করা, এইটা কিন্তু আমরা সেটাকে মূল্যায়ন করছি না, অথচ মূল্যায়ন সেটারই বেশি। এই জন্য নির্দিষ্ট সময় ঘুমের গুরুত্ব তো এখানে আছে, সেগুলি আছে। আমি পার্টিকুলারলি ব্রেস্ট ক্যান্সার রিলেটেড বলছি। এবং ওভারওয়েট হয়ে যাওয়া, যে অতিরিক্ত ভোজন এবং অলস জীবনযাপন, এইটা তো একটা ফ্যাক্টর, ব্রেস্ট ক্যান্সারের জন্য একটা ফ্যাক্টর। আর অন্যান্য ফ্যাক্টরগুলি তো অলরেডি আলোচনা হয়েছে। বিশেষ করে যে লেট ম্যারেজ একটা এখন কেমন যেন একটা ট্র্যাডিশন হয়ে গেছে, অথচ টাইমলি এগুলি সব কিছু করা, টাইমলি ম্যারেজ, টাইমলি চাইল্ড বিয়ারিং, উনি ইনফার্টিলিটিতেও ভুগছেন, আবার পরবর্তীতে ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ছে। এই সমস্ত বিষয়গুলি কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আমরা অতি আধুনিক হওয়ার সুযোগ নাই, আমাদের শরীরটা কিন্তু অতি আধুনিক হবে না, এটা কিন্তু ন্যাচারের সাথে থাকতে হবে আমাদের সবাইকে। স্যার, আপনাকে ধন্যবাদ এবং আপনাদের দুজনকে আমাদের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ। ব্রেস্ট ক্যান্সার ভালো হয়, যেমন একটি প্রচারণা ছিল যক্ষা ভালো হয়, যক্ষাতে অনেক মানুষ মারা গেছে, এখন কিন্তু সেই মারা যাওয়ার গল্প আমরা শুনি না। একটি প্রসঙ্গ নতুন করে উঠে এসেছে যে আমার শাড়ি, কাপড়, জামা বা অন্য কিছুর ক্ষেত্রে আমি যতটা চুজি বা আমি যতটা বেশি চিন্তা করছি, একটি ভালো সেন্টার খোঁজার ক্ষেত্রে কিন্তু আমি অতটা পরিশ্রম হয়তো করছি না। তবে প্রাথমিকভাবে একটি চিকিৎসক নির্বাচনের পর অবশ্যই তার উপর আস্থা থাকতে হবে। চিকিৎসকের কাছে আসার পরেও যদি আপনি আস্থাহীনতায় ভুগতে থাকেন, তাহলে হয়তো যেই চিকিৎসাটা আপনি নিচ্ছেন সেটিও শান্তিমতো নিতে পারবেন না। যত বেশি ছোটাছুটি করবেন তত বেশি সময় ক্ষেপণ হবে এবং চিকিৎসা বিলম্বিত হলে আপনি মৃত্যু ঝুঁকিতে পড়বেন। এবং বলাই হচ্ছে, বহুবার আমরা বলেছি যে বাংলাদেশে সর্বোচ্চ চিকিৎসা হচ্ছে, যেটি আমেরিকায় হচ্ছে, ইংল্যান্ডে হচ্ছে। আপনার ওই স্থানগুলো খুঁজে নিয়ে আপনি ট্রিটমেন্ট নেবেন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।